রাতের ছাদ হালকা বাতাসে একটু একটু দুলছে। চাঁদের আলো ছড়িয়ে আছে চারদিকে। এই শান্ত নরম আলোকেই নিশি নাচছিল, মন খুলে চাপা কষ্ট ঝেড়ে ফেলে। তার প্রতিটি ঘূর্ণনে যেন বুকের জমে থাকা দুঃখগুলো আকাশে উড়ে যাচ্ছে। ফারেশ কিছুক্ষণ আগেই ছাদে উঠেছিল। দূর থেকে নিশিকে দেখে সে থমকে যায়। যে মেয়েটি তার ভয়ে বহু বছর নাচেনি, আজ সে এত স্বাধীনভাবে নাচছে কেন? ফারেসের চোখে বিস্ময়। নিশির শরীরের প্রতিটি নড়াচড়া এত সুন্দর, এত মায়াবী, যেন সে নাচের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। হঠাৎ নিশির চোখ ফারেসের ওপর পড়তেই তার নিত্যবোধন থমকে যায়। চোখে অবাক বিস্ময়, মনে মনে সে বলে ওঠে, ফারিস ভাই, এত রাতে ছাদে কি করছেন? চিন্তার ঘোরে পা যেন ঠিক মতো চলছে না। পড়তে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ফারিস দৌড়ে এসে তার কোমর ধরে ফেলে, নিজের কাছে ঠেকিয়ে রাখে কিছুক্ষণ। তার গলায় দুশ্চিন্তার রাগ মেশানো সুর। আর ইউ ম্যাড? ড্যাম ইট! এত দূরটুকু বলে সে নিশিকে ছেড়ে দেয়। তবুও চোখে লুকিয়ে থাকা উদ্বেগ স্পষ্ট। নিশি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ফারিস নিজেকে যতই গম্ভীর দেখাক, তার ভেতরে ভিতরে এখনো এলোমেলো ভাব। সে কড়া স্বরে জিজ্ঞেস করে, এত রাতে ছাদে কি করছিস তুই? ভূতে ধরেছে নাকি? নিশি নিচু গলায় বলে, রুমে ভালো লাগছিল না, তাই একটু ছাদে এলাম। চাঁদটা সুন্দর তাই। ফারিস গম্ভীর গলায় গর্জে ওঠে, মন খারাপ তাই নাচ করছিস? বা নিশ্চুপ। কারণ সে জানে ফারিস ওয়াল ফাংশনের কথা জেনে গেলে খুব রাগ করবে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস আরও বলে, যা, এখনই নিচে যা। আবারও মার খেতে চাস নাকি? নিশ কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটে। নিচে নামার আগে একবার পিছনে তাকায় ফারিসের দিকে, কিন্তু ফারিস ইতোমধ্যেই চিন্তায় ডুবে গেছে। ছাদে রাখা সোফায় বসে সে গভীর নিঃশ্বাস ফেলে। সেই নাচের দৃশ্য বারবার তার মাথায় ফিরে আসে। যে মেয়ে আমার ভয়ে এত বছর নাচেনি, হঠাৎ আজ কেন? এই প্রশ্ন ঘুরতেই তিনি আর বেশি ভাবতে পারলেন না। ফোন বেজে উঠল, তারপর ফারিস ঘরে গিয়ে ঘুমিয়ে গেল। নিশিতা নিজের রুমে ফিরে গিয়ে আঁচল ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তার মধ্যে অস্থিরতা। ফারিস ছাদে কেন গেছিল? তাকে ফলো করছিল নাকি? ফাংশনের কথা জেনেছে? মাথা ঘুরপাক খেতে থাকে। রাত 11টা দেখে সে অবশেষে ঘুমাতে যায়। ভোর আজানের সুরে ঘুম ভাঙতে নিশি দ্রুত উঠে পড়ে, ওড়না গায়ে দিয়ে ওয়াশরুমে যায়। অজু করে নামাজ শেষ করে কিছুক্ষণ পড়াশোনা করে 7:30 বাজতেই ছাদে পানি দিতে যায়। হালকা রোদে দাঁড়াতেই তার ফর্সা ত্বক আরো উজ্জ্বল হয়ে ওঠে। তাদের সাজানো গাছগুলো, যেগুলো বিশেষ করে নিশির জন্য আরফত চৌধুরী লাগিয়েছিলেন। গাছগুলো ছুঁইতে ছুঁইতে হঠাৎ মনে পড়ে আজ তাড়াতাড়ি কলেজ যেতে হবে। তাড়াহুড়ো করে রেডি হয়ে চুল শুকিয়ে হিজাব পরে নিচে নেমে আসে। চৌধুরী ভিলার নিচতলার বিশাল ডাইনিং হলটাতে তখনও ভোরের আলো পুরোটা ছড়িয়ে পড়েনি। বড় কাঁচের জানলাগুলোর ফাঁক দিয়ে হালকা রোদ টেবিলের উপর ছড়িয়ে পড়ে যেন সোনালি গ্লাস পেন্টিং তৈরি করেছে। ঘরটা শান্ত এতটাই যে চামচের টুংটাং শব্দ স্পষ্ট শোনা যায়। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে আসে নিশি। হিজাব পরা, মুখ ভর্তি এক হালকা ক্লান্তির ছাপ। তবুও তার উপস্থিতি পুরো ঘরকে আলোকিত করে ফেলে। চোখে নরম ঘুম ঘুম ভাব, চুলগুলো ভেজা তবুও পরিপাটি। ডাইনিং টেবিলের তখন রিয়া চেয়ার টেনে বসেছে। নিশি বসতে বসতে বলল, কি রে রিয়া, তুই এত তাড়াতাড়ি কবে থেকে উঠিস? রিয়া ভেঙচি কাটলো খুবই নাটকের ভঙ্গিতে। এই, তুই কি আমাকে অলস ভাবিস নাকি? 2-1 দিন দেরি হলেই কি আর মানুষ অলস হয়ে যায়? আমি তো রোজ সকালেই উঠি। তার কথার ধরন এমন যেন সে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ। রিয়ার সেই নাটকীয় ভাব দেখে নিশি হাসতে বাধ্য হলো। আচ্ছা আচ্ছা আমার মা, তাড়াতাড়ি খা, আজকে কিন্তু কলেজে তাড়াতাড়ি যেতে হবে, রিহার্সাল আছে, মিস করলে কিন্তু আর ঠিক হবে না। নিশি কথা বলতে বলতে একটা পাউরুটিতে জ্যাম লাগিয়ে মুখে পুরে নিল। আজকে তার ক্ষুধা নেই, মনটা অন্য কোথাও। রিয়া সেটা বুঝতে পারে, তবুও কিছু বলে না। রিয়া যখন খাবার শেষ করার চেষ্টা করছে, তখনই পাশের দিক থেকে তীক্ষ্ণ কিন্তু স্নেহমাখা কণ্ঠ ভেসে এলো, না খেয়ে একটাও বাইরে যাবে না বাসা থেকে, আমেনা চৌধুরী। চৌধুরী পরিবারের সেই মমতাময়ী অথচ শক্ত মানসিকতার মান। তার কথা শুনে নিশি আর রিয়া বাধ্য ছাত্রীদের মতো আবার বসে পড়ল। নিশি মুখ বাঁকিয়ে বলল, আম্মু, খেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলে কি হবে? শরীর তোমার যত্ন আমার, চুপচাপ খেয়ে নাও। মায়ের চোখে এমন এক আদেশ থাকে যা অমান্য করা অসম্ভব। নিশি 2-3 চামচ খেলো, তারপর মায়ের হাতে চুমু দিয়ে বলল, আম্মু, আজকে হয়তো একটু লেট হবে, তুমি প্লিজ আমাকে কল দিও না। লাস্ট রিহার্সেল মিস করতে চায় না। আমেনা চৌধুরী নিশির চুলের হাত বুলিয়ে একটা মমতাময়ী হাসি দিলেন। ঠিক আছে, তবে খুব বেশি দেরিও করবি না। মা হয়ে সন্তানকে নিয়ে যে চিন্তা হয় সেটা এখন বুঝবি না, একদিন নিজে মা হলে বুঝবি। নিশির মনে একটু নরম হয়ে এলো, মাকে জড়িয়ে ধরলো আরো একবার। তনয়ের আগমন। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো তনয়া, ব্যস্ত, ফ্যাশনেবল, কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট একটি মেয়ে। হাত থেকে ব্যাগটা নামাতে নামাতে বলল, চল, আজ তোদের সাথে যাব, মজা হবে। তনয় মানেই চৌধুরী ভিলার এনার্জি লেভেল দ্বিগুণ হয়ে যাওয়া।
রিয়া খুশি হয়ে বলল, চল একসাথে যাই। তিনজন একসাথে গেলে কলেজে ঢুকতেই ভিআইপি ফিল আসবে। তাই তিনজনই গাড়িতে উঠল। ড্রাইভার ইঞ্জিন চালু করতেই গাড়ি হালকা কম্পন নিয়ে সামনে এগিয়ে গেল। গাড়িতে ওঠার পর হইচই শুরু। রিয়া একটু দুরন্ত সেই ভঙ্গিতে তনয়ার দিকে তাকিয়ে বলে, আপু আমাদের দুলাভাই কি করে? আপু তনয়া চমকে যাওয়ার ভান করলো, দুলাভাই? কোন দুলাভাই? তোদের কোনো দুলাভাই নাই। রিয়া মিটিমিটি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো সারাদিন ফোন নিয়ে বসে থাকো, কার সাথে কথা বলো সেটা তো জানি না আমরা। তনয়া একটু লজ্জা পেয়ে চোখ ঘুরে উত্তর দিল, ও আমার ফ্রেন্ড, তুই বেশি বুঝিস না, তোর এই ছোট মাথায় এত চাপ নিতে হবে না। তার কথা ধরনে একটা নরম আদর লুকানো ছিল। রিয়া আর নিশি দুজনে হেসে উঠল। গাড়ির ভেতর পুরোটা জুড়ে আনন্দের রোল পড়লো। কিছুক্ষণ পর গাড়ি কলেজের গেটের সামনে এসে থামলো। রিয়া আর নিশি নেমে দাঁড়ালো। তনয় হাত নেড়ে বলল, বাই তোরা ভালো থাক, আমি পরে আসছি। কিন্তু গাড়ি কিছু দূর এগোতেই তনয়ের চোখে পড়ল রাস্তার মোড়। সে হঠাৎ বলল, আজকে ভার্সিটিতে যাব না ড্রাইভার, গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিন। ড্রাইভার কিছু না বলে গাড়ি ঘুরিয়ে নিল। তনয়ের মুখে তখন এক রহস্যময় শান্ত ভাব। মনে হলো কোথাও খুব জরুরি একটা জায়গায় যাচ্ছে, যেটা কাউকে বলা যায় না। গেটের সামনে দাঁড়িয়ে রিয়া ফোন বের করে অহনাকে কল করতে থাকে, কিন্তু ফোন বারবার ব্যস্ত। রিয়া মুখ কুঁচকে বলল, এই মেয়ে কলেজে আসার আগেই কার সাথে এত কথা বলে। অবশেষে তারা দুজন কলেজের ভেতর প্রবেশ করতেই সামনে দেখা গেল অহনাকে। অহনা হেঁটে আসছে, হালকা ক্লান্ত, চোখে বিস্ময়। তোরা কোথায়? আমি তোকে কল দিচ্ছিলাম। রিয়া বিরক্ত হয়ে বলল, তুই আমাকে কল দিচ্ছিস আর আমি তোকে কল দিচ্ছি, কে কারটা পাইছে? মনটা খারাপ, মাথা খারাপ? অহনা মাথায় হাত দিয়ে আউচ বলে উঠল। এই দৃশ্য দেখে নিশি হেসে লুটোপুটি। নাভিদের আবির্ভাব। তারা ক্লাসরুমের দিকে যেতে না যেতেই নাভিদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে অস্বস্তি। নিশি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে নাভিদ বলল, প্লিজ দাঁড়া নিশি, আমার তোর সাথে কথা আছে। নিশি থামলো। নাভিদ বলল, দেখ যা হওয়ার হয়েছে, কিন্তু আমি চাই না আমার ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। আমি আর তুই সবসময় ফ্রেন্ড হয়ে থাকবো, প্লিজ এভাবে ইগনোর করিস না। সে খুব শান্ত, খুব ভাঙা গলায় বলল। নিশি দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু শুধু ফ্রেন্ড, আর কিছু না। নাভিদ মাথা নেড়ে সম্মতি দিল। নিশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্লাসে ঢুকে গেল। ফারিস তখন নিজের রুমে ঘুমিয়ে বড় ঘড়ির অ্যালার্ম বেজে উঠতেই বিরক্ত হয়ে উঠে বসলো। শান্তিতে ঘুমাতেও দিবে না কেউ। ঠিক তখনই তার ফোনে এলো নিহান, তার সেক্রেটারি। নিহান বলল, স্যার আপনার 30 মিনিট পর মিটিং, আজকে ডিল সাইন করারও লিস্ট আছে, ক্যান্সেল করব? ফারিস চোখ কোচকে বলল, না আসছে। রেডি হয়ে নিচে নামতেছি। ফারিস তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে ফর্মাল স্যুট পরে নিচে নামলো। নিচে নেমে যায়, কিন্তু ড্রয়িং রুম ফাঁকা, নিশিতা নেই। ফারিসের বুকের মধ্যে অদ্ভুত এক খালি অনুভূতি ছুঁয়ে গেল। সে নিজেই বুঝতে পারে না কেন নিশিকে না দেখলে এভাবে অস্থির লাগে। আমিনা চৌধুরী তাকে ডাকলেন। ফারিস বাবা, কিছু খেয়ে যাবি না? না ছোট আম্মু, বাইরে খেয়ে নিব বলে তাড়াতাড়ি বাইরে চলে গেল। পঞ্চম পিরিয়ড শেষ হতেই পুরো কলেজ যেন একসাথে দৌড়ে মেরে চলে গেল অডিটোরিয়ামের দিকে। আজ বার্ষিক সাংস্কৃতিক, আজকে লাস্ট শেষ রিহার্সেল। অডিটোরিয়াম বিশাল, হলরুম, আলো, সাউন্ড, মিউজিকের শোরগোল করে উঠেছে। মঞ্চে দুই পাশে ছেলে মেয়েরা ছুটোছুটি করছে, কেউ মাইক ঠিক করছে, কেউ স্ক্রিপ্ট হাতে নিয়ে ডায়লগ প্র্যাকটিস করছে, কেউ আবার নাচের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে লাস্ট মুহূর্তের স্টেপ দেখে নিচ্ছে। এই বিশাল বিশৃঙ্খলতার মাঝেও একটা মুহূর্ত আসে যখন নিশি মঞ্চে উঠে দাঁড়ায়। মিউজিক বাজতেই হলরুম যেন নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। তার হাতের নরম আন্দোলন, পায়ের মৃদু তাল, গলার লাটিমের মতো ঘুরে যাওয়া ভঙ্গি, সবকিছুই এমন নিখুঁত যে মনে হয় এই মেয়েটার জন্মই নাচের জন্য। রিয়া আর অহনা দুই কোনায় দাঁড়িয়ে পুরো মনোযোগ দিয়ে ফলো করার চেষ্টা করছে, কিন্তু সত্যি কথা বলতে কি নিশির নাচ যেন তাদের স্তব্ধ করে দেয়। রিয়া ফিসফিস করে অহনাকে বলল, তুই ওর মতো নাচবি, এ জন্মে না, পরের জন্মেও না। অহনা ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে, পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। দুজনেই হাসলো। এভাবেই কাটতে লাগলো তাদের শেষ রিহার্সালের ব্যস্ত সময়। ঘণ্টাখানেক নাচ, গান, নাটকের রিহার্সালের পর সবাই ক্লান্ত হয়ে পড়ে। জল খেয়ে ব্যাগ কাঁধে নিয়ে তিনজন বের হয়ে আসে কলেজের গেট দিয়ে। নিশিতা বলল, অহনা তোকে গাড়িতে নিয়ে যাই, রিক্সায় যাচ্ছিস কেন? রিয়া মাথা নেড়ে জুড়ে দিল, হ্যাঁ রে, আমরা তো রোজই যাই, একদিন গেলে কি হয়? অহনা একটু লজ্জা পেল, একটু গর্ব। না না, আমার বাবা সরকারি চাকরি করে, আমার অতটা লাক্সারি লাইফ অভ্যস্ত না। রিক্সায় ঠিক আছে, আমি রোজই এভাবে যাই। আর তার চোখে অদ্ভুত এক আত্মসম্মান ঝিলিক দিল। নিশি আর রিয়া আর জোর করলো না। তারা জানে অহনা সংগ্রামী, নিজের জায়গা নিজেই তৈরি করতে চায়। অহনা হাসি মুখে বিদায় জানিয়ে রিক্সায় উঠে চলে গেল। অফিস থেকে বের হয়ে রাজীব প্রতিদিনের মতোই গাড়িতে উঠেছে। ঢাকার ট্রাফিক তো আগের মতোই অসহ্য। গাড়ি না এগোলে মানুষ, মানুষ না এগোলে ভাবনা এগোয় না। রাজীব জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। বর্মন রোডের হালকা বিকেল হাওয়া, একটু নরম, একটু ক্লান্ত, একটু শান্ত। এমন সময় তার চোখ আটকে গেল এক রিকশায় বসা মেয়ের দিকে। অহনা।
তার কোঁকড়ানো বেবি হেয়ার বাতাসে উড়ে যাচ্ছে। মুখে কোনো সাজ নেই, তবুও সে দারুণ সুন্দর, অদ্ভুতভাবে সুন্দর। রাজীবের হৃদয়ের ভেতর হঠাৎ একটা অদৃশ্য ঝড় বয়ে গেল। এই মেয়েটা এত সুন্দর কেন? আমি আমি কি পছন্দ করে ফেললাম? না, পছন্দ না, মনে হচ্ছে বিয়েই করে ফেলতে পারি। ভাবনার মধ্যেই সে গাড়ি থামানোর নির্দেশ দিল। ড্রাইভার অবাক হলেও গাড়ি থামালো। রাজীব নামলো, রিকশার কাছে গিয়ে দাঁড়ালো। এই শোনো, নামো, আমি ড্রপ করে দিই। অহনা চমকে উঠল। তার মনে হলো এ তো কলেজের সিনিয়রদের মতো দেখাচ্ছে, কিন্তু এমন ধরনের সাহায্য সে নেয় না। সে বিনয়ের সাথে বলল, না ভাইয়া, আমার যেতে সমস্যা হবে না, রিকশাতেই কমফোর্টেবল আমি। ভাইয়া, এই শব্দটা রাজীবের বুকে ছুরি হয়ে ঢুকে গেল। সে হঠাৎ হাসতেও পারল না, বলতে চাইলেও মুখে কথা এলো না। অহনা ভাড়া দিয়ে নেমে অন্য রিকশায় উঠে চলে গেল। রাজীব দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে, সোজা হয়ে স্তব্ধ হয়ে। একজন পথচারী গাড়িওয়ালা চিৎকার করে উঠল, ভাই, দাঁড়ায় আছেন কেন? মাঝ রাস্তায় আত্মহত্যা করবেন নাকি? রাজীব ধীরে ধীরে চোখ ফেরালো। মাথায় তখন ঘুরছে একটাই চিন্তা, ও আমাকে ভাইয়া বলল। আমি যাকে দেখলে মেয়েরা লজ্জায় চোখ নামিয়ে ফেলে, আমি ভাইয়া? এ যেন তার পুরুষিগতে সরাসরি আঘাত। সে ভারী পায়ে নিজের গাড়িতে ফিরে গিয়ে বসলো। গাড়ি দরজা বন্ধ করার শব্দটা যেন তার বুকের ভেতরের আওয়াজকে ঢেকে দিল। সেদিন জ্যামে আটকে থেকে গাড়ির জানলা দিয়ে আর কোনো কিছুকেই দেখতে পেল না সে। তার মাথায় তখন শুধু একটাই শব্দ গুনগুন করছে, ভাইয়া। একটা শব্দ যা রাজীবের জীবনের হিসেবটাই বদলে দেবে। আর কিছু না ভেবে বাড়ির দিকে গাড়ি ঘোরালো। এদিকে নিশিতা আর রিয়া বাড়ি চলে আসলো। চৌধুরী বিলাস সামনে এসে ধীরে ধীরে দাঁড়ালো নিশিতা আর রিয়ার গাড়ি। বাড়িটা আজ অদ্ভুত নীরব, অথচ সেই নীরবতার ভেতরেও লুকিয়ে আছে এক ধরনের ঠান্ডা চাপ, গাম্ভীর্য, ক্ষমতার অহংকারী প্রভাব। চৌধুরী বংশের প্রতিটি সদস্য যেন নিজেদের ছায়ার মতো নয়, বরং বিশাল কোনো দেয়ালের মতো চারপাশে দাঁড়িয়ে থাকে। কখনো রক্ষা দেয়, কখনো শ্বাসরুদ্ধ করে। গাড়ির দরজা খুলতেই ঝাঁঝালো শীতের হাওয়া নিশির মুখে জমে থাকা মৃদু ঘামটাকে শুকিয়ে দিল। রিয়া গাড়ি থেকে নেমে লাফিয়ে দাঁড়িয়ে বলল, অবশেষে বাড়িতে এলাম, আমরা এখন শুধু খাবার চাই। নিশি গাড়ি থেকে নামতেই থমকে গেল। তার বুকটা কেমন যেন হঠাৎ ধক করে উঠল। এই ভিলার ভেতর ঢুকলেই যেন তাকে কিছু একটা আঘাত করে টেনে ধরে সামনে ফেলে দেয়। যার মুখোমুখি হওয়া এখন তার পক্ষে অসম্ভব, অথচ সেই মানুষটির কাছ থেকে দূরে থাকাও অসম্ভব। ফারিস ওয়াহিদ চৌধুরী। দরজার ভেতর প্রবেশ করতেই ড্রয়িং রুমের বড় ঝাড়বাতির আলো চোখে পড়ল। আর সেই আলোতে সোফায় বসে থাকা তিনজন মানুষ স্পষ্ট হয়ে উঠল। আরাফাত চৌধুরী, আলতাফ চৌধুরী, নিশিতার বাবা, আর ফারিস ভাই। ব্যবসার হিসাব নিকাশ, জমি, নতুন প্রকল্প সব নিয়ে তাদের আলোচনার আওয়াজ ধীরে ধীরে কানে আসছিল। কিন্তু সে আওয়াজ নিজেই হঠাৎ মিলিয়ে গেল নিশির কাছে। তার দৃষ্টি গিয়ে আটকে গেল ফারিসের চোখে। ফারিস কথা বলা থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দুটো এমনভাবে নিশিকে ভেদ করছিল যেন সে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস গুনে ফেলতে পারে। তার ভিতরের অস্থিরতা, সংকোচ, না বলা কথা সব যেন ফারিস নিঃশব্দে ধরে ফেলল। আর নিশিতা, সে পুরোপুরি বরফ হয়ে দাঁড়িয়ে রইল, হাতটা ব্যাগের স্ট্রাপে আলতোভাবে ধরা, চোখ স্থির, নিঃশ্বাস ধীর হয়ে এলো। এমন নয় যে সে ফারিসকে দেখবে আশা করছিল না, বরং সে সবচেয়ে ভয় পাচ্ছিল ঠিক এটাকেই, ফারিসের সামনে পড়ে যাওয়া আর সেই গভীর দৃষ্টি দেখে নিজের থাকা না থাকা ভুলে যাওয়া। ফারিসের ঠোঁট দুটো শক্ত হয়ে আছে, তার চলের লাইনটা আরো কঠিন হয়ে উঠল। সেটা রাগ, ব্যথা, আকাঙ্ক্ষা, নিশি ঠিক বুঝে উঠল না। দুজনের মাঝে এতটাই নীরব উত্তাপ ছড়িয়ে পড়লো যে রিয়া মুখ বাঁকিয়ে বলে ফেলল, ওই বরফের মানুষ, হাঁটবি নাকি এখানেই দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে থাকবি? রিয়া নিশির হাত ধরে টেনে নিতে লাগলো। কি রে, কি হলো তোর? চল উপরে, খিদায় পেট মোচড় দিচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না। কিন্তু নিশি নড়ল না। মনে হলো তার পা মাটির সাথে লেগে গেছে। অদৃশ্য কিছু শিকল পায়ে জড়িয়ে ধরেছে, আর সেই শিকলের নাম ফারিস। রিয়া বিরক্ত হয়ে আবারও টান দিল। আরে চল তো, নাটক করবি না। এইবার তাদের টানাটানি দেখে আরাফাত চৌধুরী ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বললেন, হচ্ছেটা কি রিয়া? তুমি নিশিকে এভাবে টানছো কেন? মেয়েটা বাইরে থেকে এসেছে, একটু ঠিকঠাক দাঁড়াতে দাও। এভাবে ঝাঁকুনি দিচ্ছ কেন? আরাফাত চৌধুরীর কণ্ঠে এমন একটা কর্তৃত্ব থাকে যা শুনলে সবার ভেতরে অদ্ভুত ভীতি জন্মায়। রিয়া তো সাথে সাথে চুপসে গেল, চোখ নামিয়ে রাখলো নিচের দিকে। আর নিশির ধ্যান ভাঙলো যেন হঠাৎ কারো ঝাঁকুনিতে। সে তড়িঘড়ি করে বলল, না না না, বড় আব্বু, দয়া করে রাগ করবেন না, ওর কোনো দোষ নেই, আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, কিছু না, আপনি চিন্তা করবেন না। আরাফাত কিছু না বলে শুধু মাথা নেড়ে আবার আলোচনায় মন দিলেন, যদিও তার চোখের কণা দিয়ে ফারিস নিশির অস্বাভাবিক পরিস্থিতি স্পষ্ট দেখেই ফেলেছিলেন। এই সময় রান্নাঘর থেকে আফিয়া চৌধুরী আর আমেনা চৌধুরী বেরিয়ে এলেন, ওদের মুখে উদ্বেগ আর ব্যস্ততার ছাপ। আফিয়া বললেন, তোরা দুইজন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আস, সবাই না খেয়ে বসে আছে তোদের শুধু দুইজনের জন্য।
রিয়া মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ সে তো জানি, কিন্তু নিশিটাকে তো আগে নাড়াতে হবে, দেখো তো কেমন জমে গেছে। রিয়া মজা করে বললেও নিশির হৃৎপিণ্ড তখনও যেন ধুকপুক করছে ভীষণ জোরে। সে চোখ সরাতে পারছে না ফার্সির দিক থেকে। আর ফার্সও না। দুজনের মাঝখানে শব্দহীন একটা তীব্র টান ছড়িয়ে আছে, যা অন্য কেউ হয়তো খেয়ালই করে না, কিন্তু ওরা দুজন ঠিকই বুঝতে পারে। ঠিক তখনই সামনের প্রধান দরজাটা খুলে গেল ক্লিক করে। রাজীব ভেতরে ঢুকলো, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কপালের ঘামের চুলগুলো একটু সামনে নেমে এসেছে। অফিসের ব্যাগটা এক হাতে ঝুলছিল আর অন্য হাতে দিয়ে জামার কলার একটু ঠিক করছিল। আফিয়া চৌধুরী ছেলের দিকে এগিয়ে গিয়ে কিছুটা বিরক্ত হাসি নিয়ে বললেন, কি রে, এত দেরি হলো কেন ফিরে আসতে? ফার্সির মতো দুইটা অফিস সামলাস নাকি তুইও আবার? কথাটা রাগ করে বলা হলেও তার ভিতর একটা মায়া, চিন্তা আর খোঁজ, এই তিনটার মিশেল ছিল। মায়ের মুখের ভাব দেখে রাজীব একটু সংকোচ নিয়ে মাথা চুলকালো। মুখে সেই বহুল পরিচিত বিরক্তি, কিন্তু কণ্ঠস্বর পুরো শান্ত বিনয়ী। না আম্মু, যে আমি আটকে গেছিলাম, সেজন্যই দেরি হলো। তারপর আবার কিছুটা নরম সুরে বলল, আম্মু আমি আগে ফ্রেশ হয়ে আসছি। আফিয়া চৌধুরী কথার উত্তর শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি জানেন রাজীব এমনই, রেগে থাকা টাইপ না, তবে ক্লান্ত থাকলে কথা একটু ছোট হয়ে যায়। রাজীব আর কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। তার পায়ের শব্দটাই যেন লিভিং রুমে একমাত্র শব্দ হিসেবে প্রতিধ্বনিত হলো। ফারিসের দৃষ্টি তখনও বদলালো না। নিশি বুঝতে পারলো সে যত পালাতে চাইবে ফারিস তাকে ততখানি ধরে ফেলবে। প্রতিবার এ যেন এক অদৃশ্য নিয়ম। উপরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে রিয়া বলল, নিশি কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে? তুই তো ঠিক মতো হাঁটছিস না। নিশি খুব ধীরে বলল, না কিছু হয়নি। কিন্তু রিয়া হাসলো, মিথ্যে বলিস না, তোর চোখ দেখে বোঝাই যাচ্ছে আবার জমে গেছিস। তোর শরীর বরফ, মুখ গরম, চোখ কাচ। নিশি রিয়ার হাত চেপে ধরলো, চুপ, কেউ শুনে ফেলবে। রিয়া আরো জোরে হাসলো, কেউ তো আছে রে, বাইরে থেকে তোকে যে চোখে দেখছিল। বলতো কি চোখ? মনে হলো যেন ওকে ছাড়া পৃথিবীর কিছুই দেখছে না। নিশি রিয়ার মুখ চিপে বলল, আর একটুও থাম, আর একটুও না, থাম। কিন্তু নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করতেই নিশির বুকের ভেতর যেন আবার কেঁপে উঠল। ফার্সের সেই দৃষ্টি তার মাথার মধ্যে ঘুরছে, প্রতিটা মুহূর্ত যেন আবারও সামনে এসে দাঁড়াচ্ছে। সে জানালার দিকে এগিয়ে দাঁড়ালো, গভীর নিঃশ্বাস নিল, কিন্তু কোথাও যেন শান্তি নেই। কেন এমন হচ্ছে? মনে মনে প্রশ্ন করলো নিশি। কেন ওকে দেখলে আমার শরীরে রক্ত জমে যায়, আবার একই সাথে দৌড়ে গিয়ে ওনার কাছে দাঁড়াতে ইচ্ছে হয়? তার চোখে তখনও ভাসছে ফারিসের সেই দৃষ্টি, নিঃশব্দ, গভীর, অদ্ভুত শক্তিশালী। মনে হলো যেন ফারিস কথা না বলেও বলে দিচ্ছে, আমি আছি, তুই পালাতে পারবি না। নিশি চোখ বন্ধ করে দেয়, কিন্তু সে জানে ফারিস থেকে সে সত্যিই কখনো পালাতে পারে না। নিশির উপর চলে যাওয়ার পরও ফারিসের চোখ স্থির হয়েছিল সিঁড়ির দিকে, যেদিকে কিছুক্ষণ আগেই নিশি অদৃশ্য হয়ে গেল। আলতাফ চৌধুরী বললেন, বাবা মনোযোগ দে, মিটিং এর কাগজপত্র তোকে দেখাতে হবে। ফারিস ধীর গলায় বলল, কিন্তু তার মনোযোগ কোথাও নেই। আরাফাত চৌধুরী সবই লক্ষ্য করছিলেন। নিজের ছেলের চোখে এমন দৃষ্টি তিনি বহুবার দেখেছেন, বাধাহীন আকর্ষণ, দমিয়ে রাখা আবেগ আর গভীর রাগ। আরাফাত মনে মনে বললেন, এর মাঝে কি চলছে? ছেলেটা কেন কেমন যেন হয়ে গেছে, কিছু একটা হয়েছে, এটা তিনি নিশ্চিত। সোফায় বসা ফারিস কিছুক্ষণ চুপচাপ ছিল, টেবিলের উপর রাখা ফাইলগুলো একটু গোছালো, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত একটি ভাব, দায়িত্বের ভার, রাগের ভার, আরো কিছু অজানা অনুভূতির ভার। সে সিঁড়ির দিকে হাঁটার জন্য ঘুরে দাঁড়ানো মাত্রই আফিয়া চৌধুরী ডাক শুনলো, বা কোথায় যাচ্ছ ফারিস বাবা? খেয়ে যাও, সকালেও বাসা থেকে কিছু না খেয়ে বের হয়েছিলে, এখন আবার উপরে চলে যাচ্ছ। আফিয়া চৌধুরীর কণ্ঠ অভিমান আর উদ্বেগের মিশ্রণ। তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে যখনই সে দেখে ফারিস ঠিক মতো খায় না, ঘুমায় না, আর সব সময় কাজ কাজ আর কাজ করে। ফারিস একটু থেমে গিয়ে পিছনে তাকালো, চোখ দুটো ভারী, ক্লান্ত, গভীর, জমে থাকা চাপ স্পষ্ট। গম্ভীর ঠান্ডা, কিন্তু সম্মান রেখে বলল, আমার ক্ষুধা নেই আম্মু, তোমরা খেয়ে নাও, আমাকে একটু পরেই আবার বেরোতে হবে। কথাটা বলার পর মুখের অভিব্যক্তিতে আর কোনো আবেগ রইল না, ঠিক যেন একটা যন্ত্র যাকে অনুভূতিতে প্রকাশ করতে নেই। আমিনা চৌধুরী তাকিয়ে রইলেন তার দিকে, অনেক কথা বলতে চাইলেন, কিন্তু কিছুই বললেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন ফারিস কাউকে শোনে না। তার জেদ, তার নিয়ম, তার জীবন, সবকিছু সে নিজের মতো করে চালায়। ফারিস ঘুরে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। আলো ছায়ার খেলার মধ্যে তার লম্বা ছায়া সিঁড়িতে পড়ছে। কোনো শব্দ নেই, শুধু তার ধীর পায়ের শব্দ, টাপ টাপ টাপ। এদিকে নিশিতা রুমে দরজা বন্ধ করলেই যেন পুরো ঘরটা তার একান্ত। বাইরে বাগানের হালকা হাওয়া আসছে জানালার ফাঁক দিয়ে, আর সূর্যের প্রথম কিরণ ভিজে আসছে। নিশি ধীরে ধীরে নিজের ব্যাগটা খুলে রাখলো। মনে মনে ভাবছিল আজ কলেজের দিনটা কতটা ব্যস্ত হবে তা তার খুব ভালোভাবে জানে। ব্যাগ থেকে বই এবং নোটবুক বের করে রাখার সময় সে ভাবলো, কালকের দিনটা সহজ হবে না, কিন্তু আমাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে।
তারপর নিশি আয়নার সামনে দাঁড়ালো, কলেজের বরকা আর হিজাব ধীরে ধীরে সরিয়ে ফেললো। হালকা সিল্কের বরকা হাতে নিয়ে শেষবার নিজের রিফ্লেকশন দেখলো। চুলগুলো তার কোমরের ওপর দেখে থেকে মসৃণভাবে পড়ছিল। ফর্সা ত্বকের সঙ্গে কালো চুলের মিল যেন আরেক ধরনের সৌন্দর্য তৈরি করেছে। নিশি নিজেকে আয়নায় দেখে মৃদু হেসে বলল, আমি প্রস্তুত। তারপর সোজা ওয়াশরুমে চলে গেল। হাতের কাছে টাওয়েল নিয়ে নিজের শরীরের ক্লান্তি মুছে ফেলতে লাগলো। গরম জলের সাদা ঝাপসা স্পর্শে শরীরের প্রতিটি কণায় প্রাণ ফিরে এলো। নিশি টাওয়েল নিয়ে চুল মুছে নিল। হালকা হাওয়া তার গায়ে লাগলো। মনে মনে সে ভাবলো, আরে এই ছোট ছোট মুহূর্তগুলোই তাকে শক্তি দেয়। ওয়ার্ড্রোব থেকে বের করলো সাদা রঙের চুড়িদার তার ফর্সা ত্বকের সঙ্গে এমন এক অদ্ভুত মিল তৈরি করেছে। নিশি ধীরে ধীরে সেটি পরল, চোখে খুশির ঝলক। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে হালকা লিপ গ্লোস লাগালো এবং মুখে ক্রিম নিয়ে ত্বককে উজ্জ্বল করলো। এরপর চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। কোমরের ওপর থেকে গিয়ে কালো সিল্কি চুলগুলো খোপা করে ঢিলা ঢিলা করে বাঁধলো। মাথায় ওড়না দিয়ে নিশি রুম থেকে বের হলো। আজ যেন তার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। রিয়ার রুমে যাওয়ার সময় মনে মনে সে ভাবলো, রিয়াকে নিয়ে তারপর খেতে চাই। রিয়া রুমে ঢুকতেই নিশি দেখলো রিয়া বেডে বসে আছে, কলেজের ড্রেস বদলায়নি। নিশিতা হেসে বলল, কি রে রিয়া, এতক্ষণ অবধি ড্রেস বদলাসনি, আবার এইভাবে বসে আসিস কেন? রিয়া হালকা হেসে বলল, আচ্ছা মেরিমা, যাচ্ছি। এরপর আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিশি বেডে চুপচাপ করে রিয়ার ফ্রেশ হয়ে আসার অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে ফিরে আসে। দুজন একসাথে নিচে নামে। ডাইনিং টেবিলে সবাই আছে, কিন্তু ফারিস নেই। নিশি তার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। সে চুপচাপ রিয়ার পাশে চেয়ারে বসে। এর মধ্যে আরফাত চৌধুরী জিজ্ঞেস করলেন, আফিয়া, ফারিস কোথায়? আফিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার ছেলে খাবে না, তাই উপরে চলে গেছে। আরফাত চৌধুরী বিরক্ত হয়ে বললেন, আরো মাথায় তোলো ছেলেকে, দিন দিন অবাধ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সব সময় শুধু কাজ আর কাজ। আমাদের এত বড় ব্যবসা থাকলেও নিজের মতো ব্যবসা করছে। আফিয়া চৌধুরী রেগে বললেন, আমার ছেলেকে একদম কিছু বলবে না। নিজের যোগ্যতায় নিজের ব্যবসা সামলাচ্ছে, তুমি কি পেরেছো এত বছর ব্যবসা করে টপ 5 বিজনেসম্যানদের মধ্যে জায়গা করতে? আমার ছেলে তা পেরেছে। আবারও সবসময় আমার ছেলেকে দোষ দাও। নিজের ব্যবসার পাশাপাশি তোমার ব্যবসা দেখছে, আর কি চাও তুমি? আরফাত চৌধুরী রেগে গিয়ে বললেন, আমাদের ব্যবসা মানে? আমাদের ব্যবসার 70% মালিক তোমার ছেলে। তাহলে আমাদের ব্যবসা কি করে হয়? তোমার ছেলের দায়িত্ব থাকা উচিত এই ব্যবসায়, আর সে সেই দায়িত্ব পালন করছে। আফিয়া চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই আলতাফ চৌধুরী হস্তক্ষেপ করলেন, আচ্ছা তুমি থামো ভাইয়া, বাচ্চাদের সামনে এগুলো কি শুরু করছো? আরাফাত চৌধুরী চুপ হয়ে গেল। এ সময় রাজীব নিচে নেমে আসে, একটি চেয়ার টেনে চুপচাপ খেতে বসে। বাকিরা সবাই খাওয়ার মনোযোগ দিল, কিন্তু নিশি প্লেটে চুপচাপ আঙ্গুল ঘোরাচ্ছে। আমিনা চৌধুরী লক্ষ্য করলেন, কি রে নিশি, না খেয়ে এভাবে আঙ্গুল ঘোরাচ্ছ কেন? নিশি চুপচাপ উঠে দাঁড়িয়ে বলল, আমার খেতে ইচ্ছে নেই আম্মু, তোমরা খাও, আমার আবার পড়া আছে। এই বলে তারপর উপরে চলে গেল এবং রুমের দরজা বন্ধ করে দিল। ঘরে হঠাৎ এক ধরনের নিঃশব্দতা নেমে আসে। জানলার ফাঁক দিয়ে ভোরের আলো আসছে। নিশি জানলা খুলে হালকা হাওয়া প্রবেশ করতে দেয়। সেই হাওয়া যেন তার মনকে প্রশান্তি দেয়। নিশি অনুভব করে এই মুহূর্তগুলো তার জন্য এক ধরনের মুক্তি। সে ডেস্কে বসে কলেজের নোটবুক খুললো। ফারিসের কথা লেখা আছে সেখানে। নিশি হালকা হেসে মনে মনে ভাবলো, ফারিস সত্যিই আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ। ওনার সাথে আমি প্রতিটা মুহূর্ত আমার করতে চাই। রাত হতে শুরু করে। নিশি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। চাঁদের আলো ঘরে ভেসে আসে। নিশি মনে মনে ঠিক করে আগামীকাল নতুন শক্তি নিয়ে ফারিসকে সমর্থন করবে। সে জানে ফারিস শুধু ব্যবসার মানুষ নয়, পরিবারের প্রতি দায়িত্ববানও। ঘরে ধীরে ধীরে শান্তি নেমে আসে। নিশি বিছানায় বসে বুকের ভেতর শান্তি অনুভব করে। মনে মনে ঠিক করে আজকের দিনটা শেষ হয়ে যাবে, কিন্তু সে তার অনুভূতি, তার ভালোবাসা এবং পরিবারের প্রতি দায়িত্ব কখনো হারাবে না। নিশি জানে ফারিস তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের সকালে তার অনুপস্থিতি তাকে ভেঙে দিয়েছে, কিন্তু সে বিশ্বাস করে ফারিসের ভালোবাসা ও তার সঙ্গ সবসময় থাকবে। নিশি হালকা করে চোখ বন্ধ করে নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করে। রাতের আকাশ গাঢ় হয়ে আসছিল। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছিল। শহরের আলো ক্ষীণ হয়ে আসছে, কিন্তু চৌধুরী ভিলার ভিতরে যেন অদ্ভুত এক ব্যস্ততা চলছে। ড্রয়িং রুম থেকে শুরু করে রান্নাঘর, সব জায়গায় এক ধরনের উত্তেজনা ও অব্যক্ত উদ্বেগের ছাপ। আমিনা চৌধুরী সেই সময় রান্নাঘরের পাশে টেবিল গুছাচ্ছিলেন। তিনি তার পরিচিত নিখুঁত স্বভাব অনুযায়ী প্রতিটি জিনিস ঠিকঠাক রাখার চেষ্টা করছিলেন। চেয়ারগুলো সোজা করে টেবিলের পাশে সাজাচ্ছিলেন, প্লেট ও গ্লাসগুলো তাদের যথাযথ স্থানে রাখছিলেন।
তিনি সবসময় চাইতেন বাড়ি যেন শান্ত ও পরিপাটি দেখায়। এই ব্যস্ততার মধ্যে দরজায় কড়া ধাক্কা দিয়ে খুলল। তনয় বাসায় প্রবেশ করে ছোট্ট পা টিপে টিপে বাড়িতে ঢোকার সেই অদ্ভুত ধীর গতির ভঙ্গি, যা শিশু কিশোরদের স্বভাবসুলভ। কিন্তু তনয়া যেন বড় মেয়ের মতো ভদ্রতা ও সযত্নতা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমিনা চৌধুরী তনয়াকে দেখে কিছুটা রেগে গেলেন। তিনি তনয়ার দিকে চোখের ধারালো দৃষ্টিতে তাকালেন, যেন তিনি দেখতে চাইছিলেন এই বড় মেয়েটি সত্যিই কতটা শৃঙ্খলাবদ্ধ। এত বড় মেয়ে হয়েছিস আর বাসায় ফেরার ঠিক নেই তোর? এটা ভুলে যাস না তুই বাড়ির বড় মেয়ে। তোকে দেখে ছোটরা কি শিখবে? তিনি বললেন, কণ্ঠে একটি চাপা বিরক্তি ও কঠোরতার মিশ্রণ। তনয়া একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তার চোখে মাটিতে পড়ে গেল। হাতে খালি কিছু ধরতে ধরতে তিনি আলতোভাবে বলল, না মানে আসলে আম্মু, আমাকে আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল, সরি। আমিনা চৌধুরী একটু নরম হয়ে চোখ নাড়লেন। আচ্ছা হয়েছে, যাও এবার উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, তিনি শান্ত কণ্ঠে বললেন, যদিও সামান্য রাগের ছাপ ছিল। তনয়া হালকা হাসি দিয়ে মাথা নাড়ল এবং ধীর পায়ে উপরে চলে গেল। তার পায়ের শব্দ যেন সিঁড়ি ধরে হালকা প্রতিধ্বনি তুলে দিচ্ছিল। আমিনা চৌধুরী একা থেকে ভাবতে লাগলেন। তিনি নিজেই বললেন, আজকালকার ছেলে মেয়েগুলো এমন কেন? নিশিও না খেয়ে চলে গেল, কেউ কারো কথা শুনে না। এদের হবেটা কি? তিনি এক ধরনের হতাশা ও দুশ্চিন্তা অনুভব করছিলেন। জীবনের প্রতিটি অভ্যাস, নিয়ম, শৃঙ্খলা এসব কিছু যেন আজকের শিশু কিশোররা আর মানতে চায় না। তার কথায় যেন এক ধরনের নিঃশব্দ আত্ম আলাপ ছিল। টেবিলের পাশে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। চোখে অজানা চিন্তার ছাপ, ঘন্টার কাঁটা এগোতে লাগলো। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। পুরো পরিবার খেতে বসেছে, কিন্তু ফারিস আর নিশিতা এখনো খায়নি। খালি প্লেটগুলো টেবিলের ওপর, খাবারের গন্ধ কিন্তু বাতাসে ভেসে যাচ্ছে। ফারিসের সেই 6টার সময় বাসা থেকে বের হয়েছিল। বাড়িতে আসার কোনো খবর নেই। আরাফাত চৌধুরী, যিনি সব সময় সন্তানের প্রতি কঠোর থাকতেন, এবার বেশ বিরক্ত লাগছিলেন। কিন্তু তিনি কিছু বললেন না। মনে মনে হয়তো তিনি জানতেন যে কোনো কথাই যদি বলেন ফারিস হয়তো রাগ করবে। তাই তিনি শান্ত থাকার সিদ্ধান্ত নিলেন। প্রত্যেকে তার মতো খেয়ে রুমে চলে গেল। তিনি আফিয়া চৌধুরী ড্রয়িং রুমে বসে রইলেন। চোখ বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন তার ছেলে যে কোনো মুহূর্তেই দরজার কড়া ধাক্কা দিয়ে ঢুকে পড়বে। তার হাতগুলোর মধ্যে অস্থিরতা স্পষ্ট। সে নিজের হাতে কাপটা ধরলো আর চিন্তা করলো, হাজার হোক মা তো। তিনি যেন মনে মনে নিজেকে ধৈর্য ধরতে বলছিলেন। ঘন্টা কেটে গেল, কিন্তু ফারিস আসলো না, নিশিও নেই। আফিয়ার চোখের দিকে ক্রমশই হতাশা জমতে লাগলো। মাঝে মাঝে সে তার ফোন হাতে নিয়ে বারবার দেখছিল কোনো মেসেজ এসেছে কিনা। ড্রয়িং রুমের বাতি ধীরে ধীরে হালকা হয়ে আসলো। বাইরে শহরের আলো মিলান হয়ে যাচ্ছিল। আফিয়া চৌধুরী বসে বসে মনে মনে ভাবতে লাগলেন, তার সন্তানরা কি সত্যিই বড় হওয়ার পথে এমনই আত্মনির্ভর হয়ে গেছে, নাকি আজকের এই শৈশবের চাপ তাদের এমন করেছে যে তারা শৃঙ্খলাবদ্ধ থাকতে পারছে না? একটি হালকা বাতাসের ঝাপটা জানালা দিয়ে প্রবেশ করলো। আফিয়ার চোখে অজানা উজ্জ্বলতা। মনে হলো হয়তো সে বাইরে থেকে ফিরে আসছে। আবারও সে তার হাতগুলো একত্র করলো, যেন প্রার্থনা করছে, হে আল্লাহ, আমার সন্তানরা নিরাপদে ফিরে আসুক। বাড়ির কক্ষে যেন এক ধরনের নিঃশব্দ প্রতীক্ষা। ঘরের প্রতিটি কোণে আফিয়ার দৃষ্টি, তার মন নানা ভাবনার মধ্যে ভেঙে পড়েছে। এদিকে মা হিসেবে উদ্বিগ্নতা, অন্যদিকে সন্তানদের প্রতি ভালোবাসা। তারপর অপেক্ষা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত 12:30 বেজে গেছে। চৌধুরী ভিলার সমস্ত আলো নিভে গিয়েছে। কেবলমাত্র লিভিং রুমের মৃদু আলোয় সোফায় হেলান দিয়ে বসে থাকা আফিয়া চৌধুরীর মুখোমুখি আলো ফেলে দিচ্ছে। ঘরটা শান্ত, শুধু ঘড়ির টিকটিকি আর দূরের রাস্তার নীরবতা শোনা যাচ্ছে। আফিয়া চৌধুরী চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে গুমড়ে যাচ্ছে। মনে হচ্ছে সময়ও যেন থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে ভিলার সামনে থেমে যায় ফারিসের কালো মার্সিডিজ। গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন বাতাসে মিশে যায়, তারপর পুরোপুরি নিভে যায়। ফারিসের পা ধীরে ধীরে পেছনে ডোর থেকে বেরোয়। ক্লান্তি স্পষ্ট, কিন্তু তার চোখে সেই গম্ভীরতা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। প্রতিটি পদক্ষেপে যেন স্বামী লোকের দীর্ঘতা প্রকাশ পায়। ফারিস গাড়ি থেকে বের হয়ে সরাসরি মেইন দরজার দিকে এগিয়ে যায়। হাতে আছে বাড়ির এক্সট্রা চাবি। দরজা খুলে ভিতরে ঢুকে তিনি দেখে মা আফিয়া চৌধুরী সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছেন। ফারিস ধীরে ধীরে মার কাছে এগিয়ে যায়, হাতের স্পর্শ দিয়ে মৃদু সতর্কতা দেখায়, যেন ঘুম ভেঙে গেল তিনি শান্ত থাকতে পারেন। আফিয়া চৌধুরী চোখ মেলে তাকালেন, মুখে হাসি আর চোখে মায়াময় স্নেহ। কিরে বাবা, এত রাত করলি কেন? মায়ের তো চিন্তা হয় না তোমার জন্য? ফারিস হাঁটু গেড়ে বসে মার হাতে হালকা চুমু দিল, তারপর শান্ত স্বরে বলল, কাঁদছিল আম্মু, তুমি জেগে আছো কেন? আমি তো বলেছিলাম আমার জন্য জেগে থাকবে না। আফিয়া চৌধুরী মুচকি হেসে বললেন, এত যখন চিন্তা মায়ের জন্য, তবে একটা বউ আনলেই তো পারিস। ফারিস একটু হেসে বলল, আনবো তো আম্মু, কিন্তু তোমার বৌমা এখনো ছোট, আর একটু বড় হলে আনবো।
আফিয়া চৌধুরী কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করলেন, আমার ছেলের কি পছন্দ আছে নাকি? ফারিস সংক্ষেপে উত্তর দিল। কিছুক্ষণ মৃদু নীরবতা বিরাজ করলো, তারপর তিনি একটু গম্ভীর হয়ে বললেন, এখন ঘুমোও। আম্মু, অনেক রাত হয়ে গেছে। আফিয়া চৌধুরী উঠে দাঁড়ালেন, কিন্তু হাসি মুখে দাঁড়া, না খেয়ে একদম উপরে যাবি না। তোরা ভাই বোন কি শুরু করছিস বলতো? নিশি কিছু না খেয়ে তার রুমে চলে গেছে। আফিয়া চৌধুরী নিশিকে দেখে বললেন, তুই কি কিছু খেয়েছিস? ফারিস কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তুমি খাবার রেডি করো, আমি নিশিকে ডেকে আনি। ফারিস উপরে নিশির রুমে গেল, দরজায় নক করলো, বুঝতে পারলো দরজা খোলা। ধীরে ধীরে ভিতরে ঢুকলো। নিশি পড়ার টেবিলে মাথা দিয়ে গভীর ঘুমে। ছেড়ে দেওয়া চুল মুখের উপর ছড়িয়ে, বেবি হেয়ার কানের পাশে ভেসে যাচ্ছে। নিষ্পাপ ছোট্ট বাচ্চার মতো শান্তভাবে ঘুমাচ্ছে। ফারিস কাছে গিয়ে যত্নে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। ধীরে ধীরে বিড়বিড় করে বলল, কবে বড় হবে জানামর? নিজেকে বলল। নিশিকে ডাকলো। নিশি পুরুষালী কণ্ঠ শুনে তড়ি ঘড়ি উঠে দাঁড়ালো। ফারিসকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, আপনি এখানে? ফারিস গম্ভীর কণ্ঠে বলল, নিচে খেতে আই, আর একবার যেন ডাকা না লাগে। নিশি মাথায় ওড়না দিয়ে নিচে নামলো। আফিয়া চৌধুরী ফারিসের জন্য খাবার সাজাচ্ছেন। নিশি চুপচাপ ফারিসের সামনে বসে পড়লো। আফিয়া চৌধুরী নিশিকে দেখে বললেন, আয় মা, খেতে বস। কি হয় তোদের মাঝে মাঝে বলতো? নিশি চুপ করে রইলো। আফিয়া চৌধুরী তার প্লেটে খাবার বাড়লেন। নিশি চুপচাপ খেতে শুরু করলো। ফারিস বারবার নিশির দিকে নজর রাখলো। ফারিসের চোখের সামান্য উদ্বেগ, একটু কৌতূহল মনে হচ্ছিল। নিশি কি তাকে কিছু লুকাচ্ছে? মনে হচ্ছিল এই ছোট মুহূর্তগুলির সম্পর্ক আরো গভীর হচ্ছে। আফিয়া চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি ঘুমোও, অনেক রাত হয়েছে। আফিয়া চৌধুরী কিছু বলার আগেই ফারিস বলল, যাও আম্মু, তোমার এত রাগ জাগা উচিত নয়। মুচকি হেসে আফিয়া চৌধুরী চলে গেলেন। নিশি দ্রুত খাওয়া শেষ করলো। ফারিস বিরক্ত হলেও কিছু বলল না। নিশি উঠে যেতে গেলে ফারিস বলল, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস নিশি? নিশি থতমত খেয়ে বলল, কি লুকাবো ফারিস ভাই? ফারিস শান্ত সুরে বলল, কিছু না, গিয়ে ঘুমো। নিশি দ্রুত রুমে গিয়ে দরজা বন্ধ করলো। অনেক পরিশ্রমের পরে চুপচাপ বিছানায় শুয়ে গভীর ঘুমের দেশে হারিয়ে গেল। কাল এমনিতেই অনেক কাজ আছে, কলেজে অনুষ্ঠান, তাই ঘুমিয়ে পড়লো। ফারিসও খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে ঢুকে ঘুমিয়ে পড়লো। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।